হাই, আমি রাজু। আমি আজকে তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। তুমি কি স্বপ্নে দেখো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নাকি তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বা, নাকি তুমি বাংলাদেশের যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি পড়তে চাও? তো তোমার স্বপ্ন থেকে থাকে যে তুমি হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তাহলে আজকের এই ক্লাসটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ক্লাসটিতে আমরা হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণী অধ্যায় থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিভাবে কোশ্চেন হয় সেটা দেখব। তো চলো শুরু করা যাক। দেখো, স্টেপ নাম্বার 1 বলা আছে যে বিক্রয়। বিক্রয় বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়। তাহলে কি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? মোট মুনাফা পাওয়া যায়। ওকে, তাহলে ধরো আমরা কিভাবে পাবো? ধরো আমার বিক্রয় হচ্ছে 100 টাকা। বিক্রয় কত? বিক্রয় পরিমাণ হচ্ছে 100 টাকা, এবং হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 80 টাকা। তাহলে আমার মোট মুনাফা যদি জানতে বলে মোট মুনাফা কত, তাহলে আমার মোট মুনাফা কত দাঁড়ায় যে 100 থেকে আমি 80 বাদ দিলে কত হয়? 20 টাকা। তার মানে আমার মোট মুনাফা 20 টাকা। অন দ্য আদার হ্যান্ড আমরা এভাবেও জানতে পারি। অর্থাৎ হচ্ছে আমার বিক্রয় দেওয়া থাকবে, আমার বিক্রয় দেওয়া থাকবে, আমার হচ্ছে মোট মুনাফা দেওয়া থাকবে, আমাকে বের করতে বলবে বিক্রিত পণ্যের ব্যয় কত। তাহলে সেক্ষেত্রে কিভাবে বের করব? সেই ক্ষেত্রে হচ্ছে যে বিক্রয় থেকে অর্থাৎ মোট মুনাফাটা বাদ দিলে আমি কি পাবো? বিক্রিত পণ্যের ব্যয় পাবো। ঠিক আছে, 80 টাকা। এভাবে কোশ্চেন হতে পারে। অর্থাৎ হচ্ছে আমার বিক্রয় দেওয়া থাকতে পারে, মোট মুনাফা দেওয়া থাকবে, আমাকে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলবে। আবার দেখো, এভাবেও আসতে পারে যে হচ্ছে তোমার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 80 টাকা, আবার হচ্ছে তোমার মোট মুনাফা দেওয়া হচ্ছে 20 টাকা। এখন তোমাকে বিক্রয়ের পরিমাণটা বের করতে বলবে। তো সেক্ষেত্রে কিভাবে বের করবা? সিম্পল। অর্থাৎ তোমার বিক্রয় কত ছিল, এখানে কত ছিল, যার সাথে তোমার যার থেকে হচ্ছে 80 বাদ দিলে কত হয়? 20 হয়। তাহলে তুমি এটার সাথে এটা কি করবা? যোগ করবা। এটার সাথে এটা কি করে যোগ করবা? তো 80 সাথে 20 যোগ করলে কত হয়? 100। তাহলে তোমার বিক্রয়ের পরিমাণ কত? 100 টাকা ছিল। বুঝতে পারছো? ওকে, এখন দেখো, এখানে দেওয়া আছে যে বিক্রয় হচ্ছে তোমার 1 লক্ষ টাকা, মোট মুনাফা হচ্ছে 20,000 টাকা, পরিচালন ব্যয় হচ্ছে 10,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে। কি বের করতে বলছে? বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে। তাহলে আমার এই প্রশ্নে বিক্রয়ের পরিমাণ কত? আমার এই প্রশ্নে বিক্রয়ের পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা। আমি এখানে 1 লক্ষ টাকা লিখবো, 1 লক্ষ টাকা। ওকে, এবার দেখো মোট মুনাফা দেওয়া আছে কত? 20,000 টাকা। কত? 20,000 টাকা দেওয়া আছে। ওকে, তাহলে আমাকে বিক্রিত পণ্যের ব্যয়, মানে এখানে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে বলছে। তো ইজি, আমরা জানি কি, অর্থাৎ হচ্ছে আমার এখানে বিক্রয় থেকে কত বাদ দিলে 20,000 টাকা হয়, মানে বিক্রয় থেকে কত বাদ দিলে 20,000 টাকা হয়, সেই টাকাটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা এভাবেই জানি যে হচ্ছে, অর্থাৎ এখানে বিক্রয় থেকে মোট মুনাফাটাকে এখানে কি করব? বিয়োগ করব। বিক্রয় থেকে মোট মুনাফাটাকে কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কি পাবো? আমি বিক্রিত পণ্যের ব্যয় পাবো। অর্থাৎ 1 লক্ষ থেকে আমি যদি 20,000 টাকা বাদ দিই, তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় দাঁড়ায় কত? 80,000 টাকা। ঠিক আছে, তাহলে আমার এই প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত? তাহলে বিক্রিত পণ্য ব্যয়ের পরিমাণ হচ্ছে 80,000 টাকা। ঠিক আছে, এখন কোশ্চেনটা যদি এভাবে হতো যে হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে তোমার হচ্ছে 80,000 টাকা, আর হচ্ছে মোট মুনাফা দেওয়া আছে 20,000 টাকা, তাহলে তোমার কাছে যদি জানতে চাই এখানে বিক্রয়ের পরিমাণ কত, সিম্পল, তাহলে কি করবো? 80 এবং হচ্ছে 20,000 টাকা কি করবা? যোগ করবা। 80 এবং 20,000 টাকা কি করবা? যোগ করবা। যোগ করলে কি 1 লক্ষ টাকা পেয়ে যাবে। এটা হলো তোমার বিক্রয়ের পরিমাণ। ওকে, তাহলে এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। এভাবে কোশ্চেন আসতে পারে। স্টেপ নাম্বার 2 দেখো, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়। আমরা জানি কি? আমরা জানি হচ্ছে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় যদি বাদ দেই, তাহলে কি পরিচালন মুনাফা পাওয়া যায়। সাপোজ ধরো আমার হচ্ছে মোট মুনাফা হচ্ছে তোমার 10 টাকা, আমার পরিচালন ব্যয় হচ্ছে 8 টাকা। তাহলে 10 টাকা থেকে 8 টাকা বাদ দিলে কত থাকে? 2 টাকা। তাহলে 2 টাকাটা কি? 2 টাকাটাই হচ্ছে আমার পরিচালন মুনাফা। 2 টাকাটা কি? আমার পরিচালন মুনাফা। ঠিক আছে, ওকে। অর্থাৎ মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টাকে বাদ দিলে পরিচালন মুনাফা পাওয়া যায়। এখন আমাকে কোশ্চেন যদি পরিচালন মুনাফা বের করতে বলে, তাহলে আমার মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা কি বাদ দিব। এখন যদি আমার হচ্ছে তোমার মোট মুনাফা দেওয়া থাকে, পরিচালন মুনাফা দেওয়া থাকে, আমাকে যদি বলা হয় পরিচালন ব্যয়ের পরিমাণ কত, তাহলে কি ক্ষেত্রে আমি বের করতে পারবো না? পারবো। অর্থাৎ 10 থেকে কত বাদ দিলে 2 হয়? 10 থেকে কত বাদ দিলে 2 হয়? 8 হয়। আর তুমি এভাবে বের করতে না পারলে এই 10 থেকে 2কে কি করবা? বিয়োগ করবা। 10 থেকে 2কে কি করবা? বিয়োগ করবা। তো 10 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 8 হয়। তার মানে পরিচালন ব্যয়টা কত? 8। এখন দেখো, আমার সব ঠিক আছে। আমার যদি এবার বলে যে হচ্ছে আমার পরিচালন ব্যয় দেওয়া আছে 8, পরিচালন ব্যয় দেওয়া আছে 8। এখন যদি আমাকে মোট মুনাফা বের করতে বলে, তাহলে পারবো না? ইজি পারবো। কিভাবে পারবো? অর্থাৎ এখানে কত ছিল? 4 থেকে 8 বাদ দিলে 2 হয়, আমরা জানি 10। বা এটাও যদি আমার মাথায় না থাকে, তাহলে আমি কি করব? পরিচালন ব্যয়টাকে মোট মুনাফার সাথে কি করব? যোগ করব। পরিচালন ব্যয়কে মোট মুনাফার সাথে কি করব? যোগ করব। যোগ করলে কত পাবো? অর্থাৎ 8 এর সাথে 2 কে যোগ করলে 10 পাবো। কত পাবো? 10 পাবো। এটা হচ্ছে আমার মুনাফা। ঠিক আছে, মোট মুনাফা। এখন দেখো আমরা কোশ্চেন কিভাবে আসে। দেখো, আমার মোট মুনাফা দেওয়া আছে কত? 10,000 টাকা।
ক্রয় পরিবহন দেওয়া আছে 2000 টাকা, পরিচালন ব্যয় দেওয়া আছে 2000 টাকা। এখন দেখো ক্রয় পরিবহনটা কি, ক্রয় পরিবহনটা কি আমাদের, এটা হচ্ছে একটা প্রত্যক্ষ খরচ বা ক্রয় সংক্রান্ত খরচ, যেটা কি আমার এই যে পরিচালন ব্যয় আসবে, আসবে না। অর্থাৎ আমার মোট মুনাফা দেওয়া আছে 10,000, আমি আগে 10,000 বসাবো, মোট মুনাফা 10,000। ওকে, এরপরে দেখো আমার ক্রয় পরিবহনটা তো এই কোশ্চেনে আসবে না, পরিচালন ব্যয় দেওয়া আছে 2000 টাকা, তো আমি পরিচালন ব্যয় 2000 টাকা, তো 2000 টাকা বসলাম। পরিচালন ব্যয়কে কি করতে হয়, পরিচালন ব্যয়কে বিয়োগ করতে হয়। তাহলে আমার এখানে আছে মোট পরিচালন মুনাফা কত, তাহলে আমার এখানে 10 থেকে 2 কে বাদ দিলে কি হবে, 8 হবে। 10 থেকে 2000 টাকা বাদ দিলে কি হবে, 8 হবে। এই 8000 টাকাটাই হচ্ছে কি আমার পরিচালন মুনাফা। বুঝতে পারছি? ওকে, এখন যদি ধরো এই কোশ্চেনে মোট মুনাফা দেওয়া আছে, পরিচালন মুনাফা আছে, তোমার থেকে জানতে চাইলো যে পরিচালন ব্যয়টা কত, তাহলে বের করতে পারবে না। অর্থাৎ 10,000 টাকা থেকে কত হাজার বাদ দিলে, 10,000 থেকে কত হাজার বাদ দিলে তোমার কত হবে, 8,000 টাকা মুনাফা হবে। তাহলে আমরা সবাই জানি যে 10,000 থেকে 2,000 টাকা বাদ দিলে কি হবে, তোমার 8,000 টাকা হবে। সো এটা হচ্ছে তোমার পরিচালন ব্যয়। বা তুমি অন দা আদার হ্যান্ড কি করবা, 10 থেকে অর্থাৎ পরিচালন মুনাফা থেকে পরিচালন মুনাফা অর্থাৎ মোট মুনাফা থেকে পরিচালন মুনাফাটাকে কি করবা, বিয়োগ করবা। মোট মুনাফা থেকে পরিচালন মুনাফাটাকে কি করবা, বিয়োগ করবা। বিয়োগ করলে কি পাবা, পরিচালন ব্যয়টা পাবা। ওকে, এভাবে তোমার এখান থেকে কোশ্চেন আসবে। এরপরের স্টেপটা দেখো, পরিচালন মুনাফা তার সাথে যোগ করতে হয় অন্যান্য আয় এবং বিয়োগ করতে হয় অন্যান্য ব্যয়, তাহলে কি পাওয়া যায়, নিট মুনাফা পাওয়া যায়। তাহলে পরিচালন মুনাফার সাথে কি যোগ করতে হয়, অন্যান্য আয় যোগ করতে হয়, অন্যান্য ব্যয় বাদ দিতে হয়, তাহলে পরিচালন মুনাফা পাওয়া যায়। সাপোজ ধরো তোমার পরিচালন মুনাফা হচ্ছে ধরো 8 টাকা, কত 8 টাকা, এবং অন্যান্য আয় হচ্ছে কত 2 টাকা, এবং অন্যান্য ব্যয় কত 2, তো অন্যান্য ব্যয়কে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে তোমার পরিচালন মুনাফা কত, পরিচালন মুনাফা হচ্ছে তোমার কি 8 টাকা, তাই না? ওকে, এবার দেখো তোমার থেকে যদি কি কি জানতে চাই, এখন তোমার থেকে যদি তোমার পরিচালন মুনাফাটা জানতে চাই, অর্থাৎ তোমার অন্যান্য আয় আছে, অন্যান্য ব্যয় আছে, আবার নিট মুনাফা আছে, তাহলে তোমার থেকে কি জানতে চাইলো, তোমার হচ্ছে কি পরিচালন মুনাফা জানতে চাইলো, তাহলে কি করবা, তখন সেক্ষেত্রে এটার সাথে এটা কি করবা, যোগ করবা, এটার সাথে এটা যোগ করবা, যোগ করে যে অ্যামাউন্টটা পাবা সেটার থেকে এটা কি করবা, বিয়োগ করবা। সাপোজ ধরো 2 থেকে 8 যোগ করলে কত হয়, 2 এর সাথে 8 যোগ করলে কত হয়, 2 এর সাথে 8 যোগ করলে হচ্ছে 10। 10 এবার 10 থেকে হচ্ছে কি তোমার 2 কে বিয়োগ করো, তো 10 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 8 হয়। কত হয়, 8 হয়। তাহলে সিম্পল, তাহলে আমি কি আমার নিট মুনাফার সাথে অন্যান্য ব্যয়টা কি যোগ করব এবং অন্যান্য আয়টা কি করে বাদ দিব, তাহলে আমি কি পাবো, পরিচালন মুনাফা পাবো। বুঝতে পারছি? ওকে, এখন দেখো আমরা একটা ম্যাথের মাধ্যমে, মানে এখানে ম্যাথ কিভাবে আসবে দেখো, নিট মুনাফা দেওয়া আছে 10,000 টাকা, ভালো কথা, নিট মুনাফা 10,000 টাকা দেওয়া আছে। এরপর দেখো অন্যান্য আয় দেওয়া আছে 2,000 টাকা, অন্যান্য আয়ের জায়গায় 2,000 টাকা লিখবো। ওকে, এরপর অন্যান্য ব্যয় দেওয়া আছে 2,000 টাকা, অন্যান্য ব্যয় 2,000 টাকা লিখবো। ওকে, এখন আমাকে বের করতে বলছে পরিচালন মুনাফা, এই যে এটা বের করতে বলছে পরিচালন মুনাফা, একটু আগে বললাম না, এখন পারা যাবে না। অর্থাৎ মানে অন্যান্য আয়টা যোগ করে অন্যান্য ব্যয়টা কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে এটা পারা যাবে না, কিভাবে, আমার হচ্ছে এই যে নিট মুনাফার সাথে পরিচালন ব্যয়টা কি করব, যোগ করব। তো নিট মুনাফার সাথে পরিচালন ব্যয়টা যোগ করলে কত হয় দেখো, 10 এর সাথে 2 যোগ করলে কত হয়, 12,000 হয়। কত হয়, 12,000 হয়। এরপরে অন্যান্য আয়টাকে কি করব, বিয়োগ করব, অর্থাৎ 12 থেকে 2 কে কি করব, বিয়োগ করব। তো 12 থেকে 2 কে বিয়োগ করলে কত হয়, 12 থেকে 2 কে বিয়োগ করলেই আমরা সবাই জানি 10 হয়। কত হয়, 10 হয়। তার মানে কি 10,000 টাকা। ঠিক আছে? ওকে, তো এইভাবে হচ্ছে তোমার এই মানে এই তিনটা স্টেপ থেকে কোশ্চেন হয়। একটা জিনিস যদি খেয়াল করো, আমরা কিন্তু এই স্টেপটা কোথায় করেছি, হচ্ছে বিশদ আয় বিবরণী স্টেপ। ঠিক আছে, পূর্ণ ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে বিশদ আয় বিবরণীতে আমরা এই স্টেপটা করেছিলাম। দেখো সেখানে কি করেছিলাম আমরা, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পর আমরা মোট মুনাফা পেয়েছিলাম। সেই মোট মুনাফা থেকে হচ্ছে পরিচালন ব্যয়টা বাদ দিয়ে পরিচালন মুনাফা পেয়েছিলাম। সেই পরিচালনা ব্যয়ের সাথে অন্যান্য আয়, অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পরে হচ্ছে নিট মুনাফা পেয়েছিলাম। সো আমরা যে বিশদ আয় বিবরণী করে থাকি এবং বিশদ আয়ের পরে যদি আমরা জানি স্টেপগুলো, তাহলে কি এখান থেকে যেভাবে এমসিকিউ আসুক না কেন আমরা পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসলে লাস্ট স্টেপ আমাদের যেটা, যে স্টেপ নাম্বার 4, যে স্টেপ নাম্বার 4 থেকে কিভাবে কোশ্চেন হয় দেখো। স্টেপ নাম্বার 4টা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, তারপর হচ্ছে নিট ক্রয় সংক্রান্ত খরচ, যেটাকে আমরা প্রত্যক্ষ খরচগুলো বলে থাকি। এই ক্রয় সংক্রান্ত খরচ, এই তিনটা যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে কি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কি, অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য, নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ, এই তিনটা যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যায়। সেই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ পণ্যটা বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয়টা পাওয়া যায়। ওকে, এখন ক্রয় সংক্রান্ত খরচগুলো কি কি হতে পারে, যেমন ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, মজুরি, আমদানি শুল্ক, ডক চার্জ। তুমি যদি আরেকটু ভালোভাবে জানতে চাও,
ক্রয় সংক্রান্ত খরচ কি? ধরো তুমি হচ্ছে ইরান থেকে তেল আনবা, তো ইরান থেকে তেল আনতে গেলে কি হবে, ওখানে ইরান থেকে তেল আনতে ওদেরকে একটা শুল্ক দেওয়া, আমদানি শুল্ক দেওয়া লাগবে, একটা ক্রয় পরিবহন লাগবে, জাহাজ ভাড়া লাগবে, আমদানি শুল্ক তো যেটা বললাম আমরা সেটা, ডক চার্জ লাগবে, মজুরি খরচ লাগবে। এগুলো কি তোমার ওই পণ্যের ক্রয় মূল্যের সাথে কি হবে, যোগ হবে। তাহলে কি ওটা হচ্ছে আমার প্রত্যক্ষ খরচ, বুঝতে পারছো? মানে প্রত্যক্ষ খরচ মানে পণ্যের সাথে যে খরচগুলো হয়, পণ্যের জন্য যে খরচগুলো হয় সেটাই হচ্ছে কি প্রত্যক্ষ খরচ। ওকে, এখন দেখো তাহলে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য নিয়োগ এবং ক্রয় সংক্রান্ত খরচ বা প্রত্যক্ষ খরচগুলো যোগ করলে আমি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো, তার থেকে সম্পূর্ণ মজুত পণ্যটা বাদ দিলে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় পাবো। ঠিক আছে, এখন দেখো আমার এখানে কোশ্চেনটা কি বলছে, বলতে দেখো প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 10,000, প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 10,000, আমি 10,000-এর জায়গায় 10,000 লিখবো। এরপর তো ক্রয় পরিবহন 2,000 টাকা। তাহলে ক্রয় পরিবহনটা কোথায় যাবে? ক্রয় পরিবহনটা হচ্ছে একটা ক্রয় সংক্রান্ত খরচ, তো এটা এখানে আসবে কত? ক্রয় সংক্রান্ত খরচ হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ হচ্ছে 2,000 টাকা, সো আমি 2,000 টাকা লিখবো। ওকে, এরপরে দেখো ক্রয় কত দেওয়া আছে প্রশ্নে? 1,00,000 টাকা দেওয়া আছে, সো আমি 1,00,000 টাকা লিখবো ক্রয়ের জায়গায়, 1,00,000 টাকা। ওকে, এবার দেখো আমার সমাপনী মজুত পণ্য দেওয়া আছে কত? 3,000 টাকা। সমাপনী মজুত পণ্যের জায়গায় 3,000 টাকা লিখবো। ওকে, তাহলে আমার এই প্রশ্নে কি বলছে? আমার প্রশ্ন চাইছে যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এবং হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ হচ্ছে এই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য, নিজ ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ, এই তিনটা যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এবার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। আমাকে এই দুটো স্টেপ বের করতে বলছে। সো আমি এখন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করব। প্রারম্ভিক মজুত কত? 10, নিট ক্রয় কত দেওয়া আছে? 1,00,000 এবং ক্রয় সংক্রান্ত খরচ 2,000। এখন এগুলো যোগ করলে কত হয়? 10, 1,00,000 2,000 যোগ করলে হয় 1,12,000 টাকা। তাহলে আমার এই প্রশ্নে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? 1,12,000 টাকা। এবার সমাপনী মজুত পণ্য কি? অর্থাৎ বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্যটা বাদ দিলে আমাদের কি পাওয়া, আমরা কি পাই? বিক্রিত পণ্যের ব্যয় পাই। তো বিক্রিত পণ্যের ব্যয় এবার কত হবে? 1,12,000 থেকে তোমার 3 কে বাদ দিলে কত হয়? 1,09,000 হয়। কত হয়? 1,09,000। সো এটাই হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। সো এভাবে এখান থেকে কোশ্চেন হবে। এখন যদি বলে যে এই কোশ্চেনে যদি বলে যে হচ্ছে তোমার সবকিছুই দেওয়া আছে, এখন তোমাকে যদি বলা হয় যে তোমার হচ্ছে এটা যদি নেওয়া দেওয়া থাকে, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য যদি দেওয়া না থাকে তোমার, তাহলে তুমি এটা কিভাবে বের করবা? অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য এই প্রশ্নে কত, বাকি এলিমেন্ট গুলো দেওয়া আছে, তাহলে তুমি কি করবা? তো তুমি এটার সাথে এটাকে কি করবা, এটার সাথে এটা কি যোগ আছে, তো এটা কি করবে? বিয়োগ করবা। এই দুটোকে বিয়োগ করবা, বিয়োগ করলে যেটা হবে সেটাই হচ্ছে তোমার কি আনসার। কারণ কি এই যে দেখো প্রারম্ভিক মজুত পণ্য এখানে কিন্তু এইটা আসবে না, বিক্রিত পণ্যের ব্যয়টা কিন্তু এখানে আসবে না। কেন আসবে না? দেখো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় অর্থাৎ প্রারম্ভিক মজুত, নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ যোগ করলেই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। যেহেতু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এই প্রশ্নে দেওয়া আছে, তাহলে আমাকে এখানে বিক্রিত পণ্যের ব্যয়টা ধরা লাগতেছে না। সো সেক্ষেত্রে আমি কি করব? আমার এই দুটোকে যোগ করব, এই দুটো যোগ অবস্থায় আছে, তো এই দুটোকে কি করব? বিয়োগ করব। অর্থাৎ 12 লক্ষ থেকে আমি যদি 2 লক্ষ, 12 লক্ষ থেকে যদি আমি 1,02,000 বাদ দিই, অর্থাৎ এই দুটোকে যোগ করলে কত হয়? দেখো 1,02,000, 1,02,000। তাহলে এবার 12,000, 1,12,000 থেকে 2,000 বাদ দিলে কত হয়? দেখো 10,000 হয়। কত হয়? 10,000 হয়। এই 10,000 টাকাই হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। বুঝতে পারছি? ওকে, এখন যদি তোমার দেওয়া থাকে অর্থাৎ বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, তোমাকে সমাপনী মজুত পণ্যটা বের করতে হয়। এটা তোমার দেওয়া নাই। তোমার দেওয়া আছে কি? তোমার দেওয়া আছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে। তোমাকে প্রশ্নে বের করতে বলবে সমাপনী মজুত পণ্য। তাহলে সেক্ষেত্রে কিভাবে বের করবা? সিম্পল, এটার থেকে অর্থাৎ এখান থেকে কত বাদ দিলে, অর্থাৎ 1,12,000 থেকে কত বাদ দিলে হচ্ছে 1,09,000 টাকা হয়। তাহলে সেক্ষেত্রে কি করবা? 1,12,000 থেকে 9 কে কি করবা? বাদ দিবা। 1,12,000 থেকে 9 কে বাদ দিলে কত হয়? 3,000 হয়। কত হয়? 3,000 টাকা হয়। তাহলে 3,000 টাকা কি তোমার সমাপনী মজুত পণ্য। ওকে, আমি যদি একবার ওভারভিউ দিয়ে রিভিউ দিই, অর্থাৎ এখান থেকে 4টা স্টেপে এভাবে ম্যাথ আসতে পারে। এক নাম্বার হচ্ছে যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়। সেকেন্ড স্টেপ হচ্ছে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা পাওয়া যায়। এরপর হচ্ছে পরিচালন মুনাফা সাথে অন্যান্য আয় অন্যান্য ব্যয় যোগ বিয়োগ করার পরে যেটা নিট মুনাফা পাওয়া যায়। স্টেপ নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত খরচ, এই তিনটা যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যায়। আর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। তো এগুলোই হচ্ছে তোমার এখান থেকেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইভেন হচ্ছে তোমরা যারা এসএসসি এবং ইন্টারমিডিয়েটে আছো, তোমাদেরও বার্ষিক পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় হচ্ছে এখান থেকে আর্থিক বিবরণী এই চ্যাপ্টার থেকে, এই টপিকগুলো থেকে তোমার কি এভাবে কোশ্চেন আসে। তো আশা করি সবাই বুঝতে পারছো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।
অন্য কোনো ক্লাসে আর্থিক বিবরণীর অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, যেন সাথে সাথে যখনই আমি ক্লাস দেই গুরুত্বপূর্ণ আর্থিক বিবরণী বা বিভিন্ন হিসাব বিজ্ঞান টপিকগুলোর উপর যখনই কোনো ভিডিও আপলোড দেই আমি সাথে সাথে তোমার কাছে চলে যায়। তো সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা।